হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ফার্স্ট সেমিস্টার এর আগত যে এক্সাম রয়েছে, তোমাদের মেন এক্সাম, সেই মেন এক্সামে তোমরা ম্যাথামেটিক্স সাবজেক্টে কি করে পরীক্ষায় মিনিমাম তোমাদের যে আশানুরূপ মার্কস পেতে চাইছো সেটা কি করে পেতে পারো সেই সম্পর্কে বিভিন্ন স্ট্র্যাটেজি এবং একটা নিজের মতন সাজেশান তৈরি করেছি। তো তোমাদের সাথেই করব সাজেশানটা, তোমাদের সাথে এখানে থাকতে থাকতে করব, তোমাদের চোখের সামনেই ভিডিওতেই। তো তোমরা সেটা দেখতে পাবে। এটা প্রিভিয়াস ইয়ার এবং অন্যান্য কীভাবে প্রশ্ন কীভাবে এসেছে তার উপর ভিত্তি করে গঠিত। আর তোমাদের বলে দেবো যে কার কীরকমভাবে মার্কস তুলতে, মানে কতটা কী পেতে পারো। তবে মনে রাখবে এটা একটা যেহেতু সাজেশান, তাই সাজেশান তোমার তোমার সাজেশান তোমার হুবহু নাও মিলতে পারে তোমাদের পরীক্ষার প্রশ্নের সাথে। কারণ পরীক্ষার যিনি পরীক্ষক বা যিনি প্রশ্ন বানাবেন তিনি কিসের ভিত্তিতে বা প্রশ্ন বানাবেন সেটা কেউ বলতে পারে না আগে থেকে। বাট আমাদের একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে আমরা এবং বিগত বছরের প্রশ্নাবলী দেখে একটা সাজেশান এবং স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলো বলে দেবো। সাজেশান তৈরি করার একটা চেষ্টা করেছি বিগত বছরের প্রশ্নগুলো দেখে। তো দেখতে থাকো তোমরা। তো আজ আমি তোমাদের সাথে যে সবার যে কমন টপিকগুলো আছে, অর্থাৎ সিএসসি আইটি বলো আর বাকি সিএসসি আইটি ছাড়া বাকি যাদের বলো, তো সবার যে কমন টপিকগুলো আছে সেই কমন টপিকগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তোমরা দুটো পার্টে পাবে ভিডিওটা, মানে পুরো সাজেশান এবং স্ট্র্যাটেজিটা। প্রথম পার্টে মানে আজকের পার্টে কমন টপিকগুলোকে নিয়ে আলোচনা করে দেবো, এবং নেক্সট ডে পরের যে ভিডিওটা আসতে চলেছে সেখানে তোমাদের মানে সিএসসি আইটি যাদের আছে তাদের যে পোর্শানটা বাকিদের থেকে আলাদা, এবং বাকিদের আবার যে পোর্শানটা আছে যেটা সিএসসি আইটিদের স্টুডেন্টসদের নেই, তো সেইগুলোকে নিয়ে আলোচনা করে দেবো। তো আজ চলো কমন টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক। তো কমন টপিক নিয়ে আজকের পার্ট 1 ভিডিওর আলোচনা করতে চলেছি। পার্ট 1 কমন টপিক, পার্ট 1 কমন টপিক। তো কমন টপিকস উভয়ের মধ্যে প্রথমেই আসবে, দেখতে পাবে তোমরা সিলেবাস যদি দেখতে পাও, ইন্টিগ্রেশান। ইন্টিগ্রেশান আসবে। ইন্টিগ্রেশানে অনেকগুলো তোমরা সিলেবাসে দেখতে পাবে, অনেকগুলো তোমরা সিলেবাস করবে, আমি আর মানে পুরো ডিটেলসে লিখবো না। তো ইন্টিগ্রেশানে অনেক কিছু জিনিস তোমরা দেখতে পাবে যে রয়েছে। বাট তোমরা পরীক্ষায় এবার ধরো, যেহেতু আমি এটা সাজেশান দিচ্ছি, তো সাজেশান আমরা দেখব যে কোথা থেকে প্রশ্ন বেশি আসে তার উপর ভিত্তি করে সাজেশান দেব। কিন্তু সাজেশান তোমাকে যদি মানে 70-এ যদি 70ই পেতে হয় তাহলে কি তোমার সাজেশান পড়লে হবে? তাহলে তোমাকে পুরো ভালো করে প্রিভিয়াস ইয়ার এবং বাকি সমস্ত এদিক ওদিক থেকে নিয়ে প্র্যাকটিস করে তবে তোমায় 70-এ 60-এর ওপর 60+ অ্যান্সার তুমি করতে পারবে তবে। বাট তোমরা যদি মিনিমাম মানে তোমরা যেহেতু তোমাদের 25 না 30 মার্কসে তোমাদের কী হয়, অলরেডি সিএ হয়ে যায়। তো এই 30তে তোমরা অলরেডি 25 বা 20 করে যদি মিনিমাম পেয়ে থাকো, তাহলে এখানে মোটামুটি আরও 25-30 পেলেই তোমাদের 100-তে 50-60 করে নাম্বার উঠে যাবে। অর্থাৎ তোমরা যারা একটুখানি কী বলবো, যারা একটুখানি মেধার ভিত্তিতে পিছিয়ে আছো, তো তাদের ক্ষেত্রে পরীক্ষার আগে খুব প্রবলেম হয়ে যায়, বিশেষ করে অঙ্কের জায়গাটায়। তো মেনলি তাদের জন্যই আজকের ক্লাসটা, যে কী করে তোমরা কমসে কম 70-এর পরীক্ষাতে 30+ মার্কস স্কোর করতে পারো, সেইটাই আমি চেষ্টা করব দেখানোর। এবার 30 কিংবা 40+ মার্কস, 30 কিংবা 40+ মার্কস, ওকে। কিন্তু যারা ধরো হায়ার মানে আরও বেশি নাম্বার পেতে চাইছো বা চাইছো, তাদের কিন্তু এই সাজেশানের ওপর ভিত্তি করে বসে থাকলে হবে না, তাদের কিন্তু আরও পড়াশোনা করতে হবে, ওকে। তো চলো শুরু করা যাক। তো ইন্টিগ্রেশানে তোমাদের মেন যে পার্টটা থেকে পরীক্ষায় 10-12 নাম্বার করে প্রশ্ন আসে সেটা হলো হচ্ছে বিটা অ্যান্ড গামা ফাংশান। বিটা অ্যান্ড গামা ফাংশান, বিটা ফাংশান অ্যান্ড গামা ফাংশান, বিটা অ্যান্ড গামা ফাংশান,
ওকে, এই বিটা আর গামা ফাংশন আমাদের এখানে যে কোর্স লঞ্চ করা হয়েছিল এক্সাম বি ম্যাথা কী বলবো এক্সাম বি চ্যানেলের পক্ষ থেকে, তো সেখানে তোমাদের কিন্তু একটা কোর্স লঞ্চ করা হয়েছিল। তো সেখানে যে ম্যাথামেটিক্স টিউশন গ্রুপটা ছিল, যেখানে অলরেডি 10-15 জন পড়ে, তো তারা কিন্তু জানে যে এই বিগত 3 মাস ধরে তারা কিন্তু মোটামুটি 80-90% সিলেবাস তাদের কিন্তু কভার করা হয়ে গেছে। পুরোটা হয়তো শেষ করা সম্ভব হয়নি, বাট 80-90% সিলেবাস এখানে কভার করা হয়েছে। 80-90% সিলেবাস। তো তারা মোটামুটি কি হলো, একটা স্বল্প খরচে তৈরি হয়ে গেল। তো কিন্তু তোমাদেরও তো পরীক্ষা দিতে হবে, তোমরা তো আর এখন জয়েন করে 10-15 দিনের মধ্যে পুরো করে নিতে পারবে না। তাই অন্তত যে টপিকগুলোকে আমি স্টার মার্কস বা বলছি যে এখান থেকে 10-15 নাম্বার বা 5-10 নাম্বার আসবেই আসবে, তোমরা কোথাও কোথাও না ঢুকলেও অন্তত ইউটিউব বলো বা গুগল বলো, সেখানে এই টপিকগুলো সম্পর্কে সার্চ করে তোমরা সেখান থেকে ইউটিউবের ভিডিও দেখে নিয়ে অন্তত জিনিসটাকে কমপ্লিট করে নাও। সেই জিনিসগুলোকে কমপ্লিট করে নাও এবং ইয়ার্সগুলোকে দেখে নাও কীভাবে কী করছে, তবে তুমি কিন্তু পরীক্ষায় অঙ্কগুলো নামাতে পারবে আপাতত। ঠিক আছে, তো প্রথম ইন্টিগ্রেশনের যেটা থেকে খুব আসে সেটা হলো হচ্ছে বিটা অ্যান্ড গামা ফাংশান। এটা থেকে প্রায় 10-15 নাম্বার চলে আসতে পারে। আগের বার 10 তো মিনিমাম তোমাদের, আমি মিনিমাম নাম্বার দেবো না, আমি 5 থেকে 10 দিয়ে রাখলাম। 5 থেকে 10, 10-এর বেশিও হতে পারে, 5-এর কমও হতে পারে, বাট এই জিনিসটা থেকে কিন্তু বিগত বছরে খুবই 2-3টে করে প্রশ্ন চলে আসে। 1 নাম্বার বলো, 2 নাম্বার বলো, এবং 5 নাম্বারে 2টো বলে, এইভাবে চলে এলো, অর্থাৎ 13-12 এইভাবে। তো বিটা গামা ফাংশান। নেক্সট হচ্ছে 2 নাম্বার তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার ইন্টিগ্রাল কিছুই না, তোমরা ইন্টিগ্রেশন করে এসছো, সেইখানে ইমপ্রপার ইন্টিগ্রালটা কি হবে, সেই ইন্টিগ্রেশনের লিমিটটা আইদার 0 to ইনফিনিটি হয়, অথবা একটা লোয়ার লিমিটটা একটা সংখ্যা থেকে ইনফিনিটি হয়, অথবা উপরের লিমিটটা উপরের যে লিমিটটা থাকে সেটা কোনো সংখ্যা থাকলো, নিচের লিমিটটা ইন্টিগ্রেশনের ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, অথবা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, অথবা কি থাকে, অথবা থাকে হচ্ছে দুটো লিমিটই হচ্ছে ফাইনাইট এ টু বি, কিন্তু মাঝের তারপর যে ইন্টিগ্রেশনের যে ফাংশানটা দেওয়া থাকে এফএক্স ডিএক্স দিয়ে, সেই এফএক্স ফাংশানটা কিন্তু মানে কি বলবো, ওই ফাংশানটাকে দেখতে হবে যে ওই ফাংশানটা মনে হয় অ্যাপ্লিকেবল হয় না ওই ইয়ের ক্ষেত্রে। এরকম 4খানা টাইপ আছে। তো ইমপ্রপার ইন্টিগ্রালটা থেকেও 5 নাম্বার মোটামুটি ম্যাক্সিমাম 5 নাম্বার চলে আসতে পারে। ওকে, 3 নাম্বার হচ্ছে ইনভলিউট, খুব কম আসে পরীক্ষায়। ইনভলিউট এইটা আমি দেবো না অতটা, ইনভলিউট লিখে রাখছি। তাও এখান থেকে তোমরা রেডিয়াস অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, তার ফর্মুলা বসিয়ে খুবই সোজা, জাস্ট ফর্মুলাটা দেখবে, ফর্মুলায় বসিয়ে অঙ্কগুলো করা যায়। বাট এটা আমি কোনো মার্কিং করবো না, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট পরীক্ষায় তো বললাম কি যেখান থেকে পারে দিতে পারে। আর 4 নাম্বার তোমাদের যেটা আলোচনা করার বিষয়, 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হচ্ছে যে সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ রেভলিউশন। সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ রেজলিউশন। তো এইখান থেকেও কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 10 নাম্বার তোমাদের থাকতে পারে, 5 থেকে 10 নাম্বার লিখে রাখছি, বাট এটা নাও থাকতে পারে। এই বিটা গামা ফাংশানে যেমন 5 থেকে 10 নাম্বার থাকবেই, যেরকম জোর দিয়ে বলা যাচ্ছে, বাট এখানে কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না যে 5 থেকে 10 নাম্বার থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে এটা হচ্ছে এই পোর্শনটা সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ রেজলিউশন, এইটা কিন্তু অনিশ্চয়তার মতন একটা এখান থেকে কত আসবে জানা যায় না, বাট এটা থেকে আসা যায়। তো তোমাদের কাজ হবে এই বিটা গামা ফাংশন আমি স্টার করে রাখছি, বিটা গামা ফাংশন ডবল স্টার করে রাখছি, বিটা গামা ফাংশনটাকে ভালোভাবে তৈরি করা। ওকে, আর বাকি যেগুলো আছে বাকিগুলো থেকে তুমি যতটা করতে পারবে ততটা ভালো। বিশেষ করে ইমপ্রপারটা আগে করে নিলে, তারপরে ইনভলিউট দেখলে ইনভলিউটটা করবে না অতটা, মানে এটা সবার শেষে করলে। এখান থেকেও কিন্তু দেখবে পরীক্ষায় প্রশ্ন আসে এই সারফেস এরিয়া ভলিউম অফ রেজলিউশন। তো আমি এটাকে একটা স্টার দিয়ে রাখছি ছোট, তো প্রিভিয়াস ইয়ার দেখে করার চেষ্টা করবে, হয়ে যাবে।
তো ইন্টিগ্রেশন থেকে মোট কত নাম্বার প্রশ্ন হতে পারে, মোট কত নাম্বার প্রশ্ন হতে পারে ইন্টিগ্রেশন থেকে, আপাতত একটা খসড়া টোটাল 70 নম্বরের পরীক্ষা। ইন্টিগ্রেশন পার্ট থেকে আমি মিনিমাম 10, ম্যাক্সিমাম 15 থেকে 20, 15 থেকে 20 মানে এরকম আমি দিয়ে রাখছি। এই এত নাম্বারের প্রশ্ন হতে পারে, বেশি প্রশ্ন ইন্টিগ্রেশন থেকে হয় না, বাট বিটা গামা ফাংশন থেকে দুটো প্রবলেম দিয়ে দিলে 10 থেকে 15-র মধ্যে রেঞ্জ আসে। তো এই হলো হচ্ছে ইন্টিগ্রেশন পার্ট। নেক্সট এটা হচ্ছে সবার আছে, সমস্ত স্ট্রিমেরই আছে। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েশন পার্ট। এই পার্টটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে তোমাদের। ডিফারেন্সিয়েশন পার্ট, এই পার্টটা থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসবে, প্রচুর প্রশ্ন আসবে। তো ডিফারেন্সিয়েশন থেকে তোমরা কি করবে, ডিফারেন্সিয়েশন থেকে তোমাদের আছে কি, 1 নাম্বার আছে রোলস থিওরেম, 2 নাম্বার আছে লাগরেঞ্জের এমবিটি থিওরেম, যাকে বলে হচ্ছে লাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম, তাকে শর্ট ফর্মে কী লেখে এলএমভিটি, এলএমভিটি মানে হচ্ছে লাগরেঞ্জ মিন ভ্যালু থিওরেম, লাগরেঞ্জ মিন ভ্যালু থিওরেম এলএমভিটি। আর লাস্টেরটা হচ্ছে কচি মিন ভ্যালু থিওরেম আর একটা আছে, আর একটা দেখতে পাবে হচ্ছে কচি মিন ভ্যালু থিওরেম আছে, বইয়ে দেখতে পাবে, সিলেবাসে হয়তো নেই, বইয়ে পরপর পাবে কচি মিন ভ্যালু থিওরেম। এই যে 3টে পোর্শন লিখলাম, রোলস থিওরেম, লাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম, এই লাগোয়া যত প্রশ্ন আছে এর এই প্রত্যেকটা থিওরেমের বিবৃতি, যে স্টেটমেন্টগুলো আছে মানে থিওরেমের যে কী, থিওরেমটা কী সেইটা পড়বে, একদমই সোজা, 12-এ করা অলরেডি, শুধু কচিটা 12-এ ছিল না, কচিটা এক্সট্রা অ্যাড হয়েছে। এবং এর লাগোয়া যত বইয়ের উদাহরণ আছে, আচ্ছা একটা কথা বলে রাখি, সাজেশানে দিচ্ছি, সাজেশানে কী করতে হবে, বইয়ের উদাহরণ এবং চেষ্টা করবে যেগুলো গায়ে WBUT মার্ক করা আছে সেগুলো, এবং অর্গানাইজারটাকে ফলো করবে, এবং তোমাদের এক্সারসাইজ যেগুলো থাকে সেখানে কিছু WBUT মার্ক করা থাকে সেইগুলোকে করার চেষ্টা করবে, তোমার পরীক্ষা ভালো হবে। তাহলে ডিফারেন্সিয়েশনে তোমাদের এই যে রোলস থিওরেম, লাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম রয়েছে, এই 3টে তোমাদের এখান থেকে কত নম্বর প্রশ্ন আসতে পারে, এখান থেকে মিনিমাম 10, মিনিমাম কত 10, ম্যাক্সিমাম আচ্ছা মিনিমাম 10 নাম্বার, 10 থেকে 15 নাম্বার ধরে রাখো প্রশ্ন আসতেই পারে, 10 থেকে 15 নাম্বার প্রশ্ন আসতে পারে, 10-এর থেকে কমও হতে পারে। এই পুরো ডিফারেন্সিয়েশন পার্টটা থেকে প্রচুর প্রশ্ন আসবে, তো সেটাকে আমি মিলিয়ে বলছি। তো এই যে 3টে তোমরা রোলস থিওরেম দেখবে পরীক্ষায় আসে, দুটো ফাংশান দিয়ে দিল, দেখলে একটা অ্যাপ্লিকেবল হলো, একটা অ্যাপ্লিকেবল হলো না, তো তোমাদের দুটো ফাংশান দিয়ে দিল, যে দেখাও যে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, বা লাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, ঠিক আছে। এইগুলোর আবার দুটো করে ফর্ম আছে, একটার সি পয়েন্ট আছে, আবার একটা থিটা ফর্ম আছে। তো এই জায়গাটা তোমরা ভালো করে তৈরি করো, এই জায়গাটা খুবই সোজা পোর্শন, 12 অলরেডি তোমরা করে এসছো। নেক্সট হচ্ছে 2 নাম্বার, হচ্ছে এটার পর 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার তোমাদের যেটা আছে হচ্ছে যেটা থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হলো লিমিটের এল হসপিটাল রুল। আগের বছর কোনো একটা স্ট্রিমে, আমার ঠিক মনে নেই আপাতত, এখান থেকে 5 দাগে 3টে পরপর প্রশ্ন উদাহরণে তুলে দিয়েছিল, অর্থাৎ 3×5 কত নাম্বার হয়, 15 নাম্বার। তাহলে এখান থেকে আমি একই রকমভাবে লিখে রাখছি, আচ্ছা এটা তো এল হসপিটাল রুল একটাও দিতে পারে, তো 5 থেকে আমি 15 এরকম লিখে রাখছি, এত মার্কসের প্রশ্ন আছে, এবং এটা খুবই সোজা। এল হসপিটাল রুল কিন্তু খুবই সোজা, উদাহরণের 10-12টা অঙ্ক দেখলেই হয়ে যাবে, ডবল স্টার মারা। এটা রোলস থিওরেমও ডবল স্টার করা, রোলস থিওরেমের এই পোর্শনটা। তো এই দুটো গেল। 3 নাম্বার কি বলছি, টেলরস থিওরেম, ম্যাকলরিন্স থিওরেম, এই পোর্শন থেকে এটা দেখো, এগুলো যেমন অতটা জোর আছে, এগুলো অনেকে বুঝতে পারে না, এখানে রিমাইন্ডার ফর্ম আছে, এর অঙ্ক কিন্তু খুব একটা শক্ত হয় না, বাট এই ম্যাকলরিন্সটা খুব ইম্পর্টেন্ট হয়।
ম্যাকলরিন্সের টার্ম মানে তোমরা ম্যাকলরিন্স থিওরেমটা কী আছে পড়ে নেবে। ম্যাকলরিন্স দিয়ে কতগুলো 2-3টে অঙ্কই আসে, সেগুলো দেখে নিলে। তো এখান থেকে আমি কোনো কিছু নাম্বারিং করব না, এখান থেকে 1টা বা 2টো 5 নাম্বার ম্যাক্সিমাম দিতে পারে। হলো 4 নাম্বার যেটা আছে হচ্ছে nth অর্ডার ডিফারেন্সিয়েশান। nth অর্ডার ডিফারেন্সিয়েশান। nth অর্ডার ডিফারেন্সিয়েশান। nth অর্ডার ডিফারেন্সিয়েশান কী করে করবে? তো ভালো করে দেখো, nth অর্ডার ডিফারেন্সিয়েশান যখন করব তখন আচ্ছা আমরা সেকেন্ড অর্ডার করেছি d2y dx2, d3y dx3। এইভাবে দেখবে বইয়ে একটা পোর্শন রয়েছে তোমাদের nth অর্ডার মানে dny dxn। পরীক্ষায় এখান থেকে কিন্তু শর্ট মানে এসে কিউ যেগুলো 1 নাম্বার আসে সেখান থেকে 1টা কিংবা 2টো প্রশ্ন দেয়। তো সেগুলো কি করতে হয়, এগুলো ফর্মুলা, যে ফর্মুলাগুলো রয়েছে nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা, সেখানে পুট করে করে করতে হয়। এবং এখান থেকে কিন্তু কতগুলো উদাহরণের বড় বড় প্রশ্নও আছে, সেগুলোও করতে হয়। তো আমি এখান থেকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, কিন্তু এটা কি অতটা মানে একবার এলো না এইভাবে। তো এই nth অর্ডার ডিফারেন্সিয়েশান থেকেও কিন্তু তোমাদের কি বলবো মানে কমসে কম 5 থেকে এখানেও 10 নাম্বার আসতে পারে। এটাকে 1টা স্টার দিয়ে রাখছি। বাট যারা কমজোরি স্টুডেন্ট তারা যদি এটা নাও পারো, তাদের কিন্তু এই এল হসপিটাল রুল আর এই একের দাগেরটা রোলস থিওরেম, লাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম, এই একের দাগেরটা আর এল হসপিটাল রুল এইটা, আর এই দুটোকে যদি নাও পারো করতে, তাহলে 5 দাগেরটা করে নেবে। 5 দাগেরটা খুব সোজা, এবং 5 দাগেরটা থেকে একটা প্রশ্ন দিলে সেটা তোমার পারা উচিত। একটাই দিল বাট পারা উচিত, কারণ এগুলো খুবই সোজা। 5 দাগেরটা কি? 5 দাগেরটা হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। আচ্ছা এই যে এটাও স্টার মার্ক, এখান থেকে দিয়ে দিল যে ম্যাক্সিমাম পয়েন্ট বের করো বা মিনিমাম পয়েন্ট বের করো একটা ফাংশানের, ঠিক আছে। তো এটাও কিন্তু খুব স্টার মেরে রাখলাম। এখান থেকেও মিনিমাম 5 নাম্বার একটা প্রশ্ন দিতেই পারে, 5 থেকে 10 নাম্বার, এবং এটা খুব সোজা। ম্যাক্সিমা মিনিমা খুবই সোজা। কি করতে হয়, এফএক্স একটা ফাংশান দিয়ে দেয়, এফএক্স ফাংশানটাকে যখন দিয়ে দেবে, সেই ফাংশানটার যে ম্যাক্সিমাম বা মিনিমাম যে পয়েন্টটায় পাবো সেইটা বের করার নিয়ম হচ্ছে এফএক্স ইকুয়াল টু 0। এই ইকুয়েশানটাকে যখন আমরা সলভ করব তখন এক্সের যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো হবে হচ্ছে এক্সট্রিমাম পয়েন্ট, মানে ওই পয়েন্টগুলোতে ম্যাক্সিমাম পাবো অথবা মিনিমাম পাবো। এবার ম্যাক্সিমাম কি করে পাবো, যদি এফের ডবল অর্ডার ডেরিভেটিভ ওই পয়েন্টগুলোতে লেস দ্যান 0 হয়। কি বললাম, 0-র চেয়ে যদি ছোটো হয়, ডবল অর্ডার ডেরিভেটিভটা 0-র চেয়ে ছোটো হয় ওই পোর্শানে, তাহলে আমি জানবো হচ্ছে ম্যাক্সিমাম। আর যদি 0-র চেয়ে বড়ো হয় তাহলে জানবো হচ্ছে কি এফএক্সের ওই পয়েন্টে কি আছে, মিনিমাম। তাহলে 0-র থেকে ছোটো হলে ম্যাক্সিমাম পাবো, 0-র থেকে বড়ো হলে মিনিমাম পাবো, উল্টো। এবং ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টগুলো কি হয়, ওই যে আমি এক্সের যে ভ্যালুগুলো পাবো এক্সট্রিমাম পয়েন্টগুলো, ওতে এফের পয়েন্টগুলো বসাবো। দেখো তোমাদের এখনই আমি জিস্ট করে বলে দিলাম, বুঝতে অসুবিধা হবে, 2-3টে তোমরা অঙ্ক দেখবে হয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়েশান থেকে এখানে যেমন 10 থেকে 15-20 নাম্বার দিয়েছি, ডিফারেন্সিয়েশানে এই রেঞ্জটাই আমি 15 থেকে স্টার্ট করছি। 15 থেকে 30 নাম্বার পর্যন্ত হতে পারে প্রশ্ন, 15 থেকে 30 নাম্বার পর্যন্ত প্রশ্ন হতে পারে। তো যারা একটু মডারেট স্টুডেন্ট তারা বুঝতেই পারছো, এই দুটো জায়গা থেকে 15 মিনিমাম মার্কস 30 উঠে যাচ্ছে, বা 10 আর 15 মিনিমাম মার্কস 25 উঠে যাচ্ছে। ওকে, তো এই গেল হচ্ছে ডিফারেন্সিয়েশান পার্ট। নেক্সট হচ্ছে তোমাদের দুজনেরই যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের পার্ট। ম্যাট্রিক্সের একটা পার্ট আছে। ওকে, এবার 3 নাম্বার হচ্ছে ম্যাট্রিসেস বা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিসেসের আন্ডারে তোমাদের প্রথমেই যেটা বের করতে হবে হচ্ছে যে প্রাইমারি যে ম্যাট্রিক্সের ইয়েগুলো আছে, প্রাইমারি যে ম্যাট্রিক্সের যে পোর্শানটা রয়েছে, ঠিক আছে, প্রাইমারি পার্টটা, সেখানে কি আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স কি, ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, ঠিক একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক্স কিউ সিমেট্রিক আকারে যোগের আকারে বের করো, বা ম্যাট্রিক্সের ইনভার্স বের করো। অর্থাৎ আমরা ক্লাস 12-এ
ক্লাস 12-এ যে ম্যাট্রিক্সের ইয়েগুলো ক্লাসগুলো করে এসেছিলাম তার উপর ভিত্তি করে এই ম্যাট্রিসেসটা বানানো হয়েছে, এই ম্যাট্রিসেসের প্রথম দাগটা রয়েছে। অর্থাৎ আমি বলে দিচ্ছি যে প্রাইমারি পার্ট অফ ম্যাট্রিক্স, মানে প্রথম দিকের যেটা রয়েছে প্রাইমারি পার্ট অফ ম্যাট্রিক্স, এইটা এখান থেকে তোমাদের কিন্তু ভালো রকম প্রশ্ন আসে। ওকে, এখান থেকে তোমাদের কিন্তু 5 থেকে 10 নাম্বার প্রশ্ন আসতে পারে, 5 থেকে 10 নাম্বার। ওকে, 2 নাম্বার কি বলছি, 2 নাম্বার চলে আসা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, খুব লাগবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কি র্যাঙ্ক বের করা, র্যাঙ্ক বের করা। আচ্ছা, র্যাঙ্ক তোমরা কি করে বের করবে? র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কী করে বার করবে? র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বার করতে গেলে তোমাদের লাগবে হচ্ছে একটা জিনিস, এচেলন ফর্ম। এচেলন ফর্ম, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত জানতে গেলে সেই ম্যাট্রিক্সটার এচেলন ফর্মটা বের করবে। সেই এচেলন ফর্মে যতগুলো নন জিরো রোজ আছে, যতগুলো নন জিরো রোজ আছে সেটাই হবে মেন ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এবার এচেলন ফর্ম কী করে করতে হয় তোমরা যদি না পারো কোথাও একটা ভিডিও দেখে নাও, ইউটিউবে বা গুগলে কোথাও থেকে, বাট এই র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স পরীক্ষায় নামাতেই হবে এচেলন ফর্ম। কেন বলছি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স জানতে হবে ভালো করে? এই র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন 5 নাম্বারের আসতেই পারে। কীরকম দিয়ে দিল, কীরকম দিয়ে দিল, একটা ম্যাট্রিক্স দিয়ে বললো তার র্যাঙ্ক বের করো, যেটা বেশি থাকে, যেটা বেশি এরকম প্রশ্ন আসে কীরকম, যে একটা ম্যাট্রিক্স দিয়ে বললে র্যাঙ্ক বের করো। অথবা কী থাকে, একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, দিয়ে শেষের দিকের কর্নারের দিকের অথবা কোনো দিকে একটা এ বা সংখ্যা কিছু না দিয়ে সেখানে একটা এ বা পি বা এক্স দিয়ে দিল, দিয়ে বলল যে ওই এক্সটার জন্য র্যাঙ্কগুলো কীরকম চেঞ্জ হবে। এই টাইপেরও প্রবলেম আছে। তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স থেকেও 5 থেকে 10 নাম্বার প্রশ্ন আসতে পারে এবং এইখান থেকে আসবেই প্রশ্ন। তো এটাও ডবল স্টার এবং উপরেরটাও আমি ডবল স্টার দিয়ে রাখলাম। ওকে, 3 নাম্বার কি বলছে? র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স হয়ে যাবার পর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান, এই জিনিসটাও দাঁড়িয়ে থাকবে হচ্ছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বের করার ওপর। এখানে 2 থেকে 3টে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান দেওয়া থাকে, সেগুলোর দুটো জিনিস বের করতে হয়, এক হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, একটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এবার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর অগমেন্টেড ম্যাট্রিক্স, এবার অগমেন্টেড ম্যাট্রিক্সের তোমাদের র্যাঙ্ক বের করতে হয়। অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করার পর চেক করতে হয় যে আমাদের ইকুয়েশান, যে ইকুয়েশানগুলো দেওয়া আছে সেগুলোর আদৌ কোনো সলিউশন আসছে কি না, আর সলিউশানটা যদি আসে তাহলে সেটা ইউনিক সলিউশন হচ্ছে কি না অথবা মেনি সলিউশন হচ্ছে কি না। তো এখান থেকেও কিন্তু 5 নাম্বার কমসে কম, 5 নাম্বার কমসে কম প্রশ্নও আসবে। এটাকে আমি ডবল স্টার দেবো না, সিঙ্গেল স্টার দেবো, কি কেন, এটা অতটা হয়তো নাও করতে পারলে, বাট র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স সবাইকে করতেই হবে। আর প্রাইমারি পার্ট অফ ম্যাট্রিক্স যেটা বললাম এই দুটো কিন্তু ভালো করে তৈরি করবে। ওকে, এটা গেল। আচ্ছা, এইখানে কমন পার্ট থেকে আমি একটু আলাদা হচ্ছি, কমন পার্ট থেকে একটু আলাদা হচ্ছি, এই জায়গাটা কিন্তু কমন পার্টে নেই, আমি বলে রাখছি। এটা একমাত্র আছে সিএসসি আইটি যারা আছে, সিএসসি অ্যান্ড আইটির স্টুডেন্টদের এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। ইউটিউব দেখে বা কোথাও থেকে দেখে অন্তত এই জায়গাটা তৈরি করে ফেলো, এর মধ্যেই ঢোকানো। সেটা হচ্ছে কি, গস জর্ডন মেথড, গস জর্ডন মেথড অ্যান্ড গস এলিমিনেশন। ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে এলিমিনেশন মেথড। এখান থেকে মিনিমাম ধরো একটা প্রশ্ন দিয়ে দিল 5 নাম্বার, কি দেবে, একটা ম্যাট্রিক্স দিয়ে বললো সেই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করো, বাট প্রসেসটা হবে এই দুটোর মধ্যে একটা। তো তুমি যদি প্রসেসটা জানতে পারো তাহলে তুমি ইনভার্সটা বের করতে পারবে এবং এটা খুবই সোজা হয়। ওকে, তো এটা একমাত্র সিএসসি আইটি পোর্শনদেরই রয়েছে, কিন্তু এখান থেকে 5 নাম্বারের প্রশ্ন তোমাদের চলে আসতে পারে এবং এটা এই ম্যাট্রিক্সেরই অন্তর্গত বলে আমি এখানেই করে দিলাম কমন টপিকের বাইরে গিয়ে। ওকে, আচ্ছা, নেক্সট পরের পোর্শন বলি। পরের পোর্শন তোমাদের ম্যাট্রিক্স থেকে আমি একটু বেরিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস, এই ডিটারমিনেন্টস থেকে কি দিতে পারে, ডিটারমিনেন্টস থেকে কি দিতে পারে, ডিটারমিনেন্টস থেকে যেটা পরীক্ষায় খুব আসে সেটা হলো 1 নম্বর ক্রেমার রুল। কি ক্রেমার রুল, খুব সোজা, ক্রেমার রুল তো খুবই সোজা। 1 নম্বরের প্রশ্নও আসে, আবার 5 নম্বরের প্রশ্ন দিয়ে দিলে তো সোনায় সোহাগা হয়ে যাবে। তো ক্রেমার রুল, তো আমি এটাকে নাম দিলাম 1 থেকে 5। 2 নম্বর হচ্ছে তোমাদের যেরকম
ক্লাস 12-এর বা তার আগে যখন ডিটারমিনেন্ট ছিল, তো সে তার যে উদাহরণগুলো ছিল অর্থাৎ এক্সাম্পল বইয়ে করে দেওয়া ছিল, সেইগুলোকে যেরকম টাইপের অঙ্ক ছিল সেই অঙ্কগুলোর যেগুলো দেখবে প্রিভিয়াস ইয়ারে এসছে ওই টাইপের কিছু অঙ্ক ডিটারমিনেন্ট থেকে থাকে। আর এই ডিটারমিনেন্ট থেকে কিন্তু বেশ এসএকিউ ভালো রকম আসে এই পোর্শান থেকে। তো আমি দেখব কি বলে দিচ্ছি, কি আবার বলে দিচ্ছি, এরকম প্রাইমারি পার্ট অফ ম্যাট্রিক্সের মতন এখানে লিখে রাখছি এক্সাম্পল অফ ওল্ড ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স ক্লাস, ওল্ড ডিটারমিনেন্ট ক্লাসেস। এর মানে কি? এর মানে হচ্ছে আমি বোঝাতে চাইছি যে ক্লাস 12-এর যে উদাহরণগুলো করতাম ডিটারমিনেন্ট, সেইখান থেকে সেই রকম জায়গা থেকে অঙ্কগুলো আসে, একটা দুটো অঙ্ক আসে, প্রিভিয়াস ইয়ারটা দেখে নেবে তাহলেই হবে। এটা গেল। 3 নাম্বার একটা যেটা শিখতে হবে তোমাদের, এটা থেকে পরীক্ষায় বেশ প্রশ্ন আসে। কি জিনিস? এইটা হচ্ছে তোমাদের যে ল্যাপলাস এক্সপ্যানশন মেথড, এইটা থেকে কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে। ল্যাপলাস এক্সপ্যানশন মেথড এইটা অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স আমরা 3x3 অর্ডারের করে এসেছি, অর্থাৎ 3টে কালাম। এই ল্যাপলাস এক্সপ্যানশন মেথড দিয়ে যেটা প্রমাণ করতে থাকে সেটা মিনিমাম 4টে আর 4টে কালামের ক্ষেত্রে হয়। 4টে আর 4টে কালাম, সেগুলোকে তো আমরা এরকম একটাকে রেখে কোনাকুনি গুণ এভাবে সলভ করতে পারি না। তো সেক্ষেত্রে লাগে এই ল্যাপলাস এক্সপ্যানশন মেথড। এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন তো থাকবেই 5 নাম্বার, যদি আসে 5 নাম্বারের একটা। ওকে, তাহলে এই পোর্শন থেকে কত আসতে পারে? 5 থেকে 10 নাম্বার, 5 থেকে 8 কিংবা 10 নাম্বার এই ডিটারমিনেন্ট পার্ট থেকে আসতেই পারে। ওকে, আর আমরা পড়েছি হচ্ছে ম্যাট্রিক্সের পুরো পোর্শন পড়লাম, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা 4 নাম্বার তোমাদের যে পোর্শনটা আছে, 4 নাম্বার যেটা আছে, যেটা কমন টপিক উভয়ের মধ্যেই পাবে, ভেক্টর স্পেসের যে পোর্শনটায় ম্যাট্রিক্স লেগে রয়েছে, পোর্শনটা লেগে রয়েছে, অর্থাৎ ভেক্টর স্পেস উইথ ম্যাট্রিক্স, এরকম লিখে রাখছি, উইথ ম্যাট্রিক্স। তো ভেক্টর স্পেসের যে পোর্শনটায় ম্যাট্রিক্স লেগে রয়েছে এই পোর্শনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা কি পড়বে? তোমাদের এখান থেকে আসতে পারে হচ্ছে, যেটা খুব জানতে হবে সেটা হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর। অর্থাৎ তোমাদের বের করতে হবে হচ্ছে কি, আইগেন ভ্যালু বের করা জানতে হবে, খুব সোজা। আইগেন ভ্যালু বের করা জানতে হবে অ্যান্ড আইগেন ভেক্টর বের করা জানতে হবে। আইগেন ভেক্টর বের করা জানতে হবে। পরীক্ষায় প্রশ্ন দিল, ছোট প্রশ্ন দিয়ে আইগেন ভ্যালু বের করো অথবা আইগেন ভেক্টর বের করো, এটা খুবই সোজা। তো এখান থেকে আমি মিনিমাম 5 নাম্বার ধরে রাখছি, একটাই টপিক। 2 নাম্বার কি? 2 নাম্বার খুবই সোজা, এটা কেইলি হ্যামিল্টন থিওরেম। যাদের আছে দেখে নেবে কাদের আছে। কেইলি হ্যামিল্টন থিওরেম যাদের আছে, এটা হচ্ছে সবচেয়ে সোজা মনে হয়। কেইলি হ্যামিল্টন থিওরেম দেখে পুট করতে হয়। তো এখান থেকেও একটা দিয়ে দেবে, যে একটা ম্যাট্রিক্স দিয়ে বললো সেটাকে ভেরিফাই করো, কেইলি হ্যামিল্টন থিওরেমটা ভেরিফাই হচ্ছে কিনা, এবং অতঃপর এ ইনভার্স মানে ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করো। এই টাইপের একটা প্রবলেম থাকে। তো এই কেইলি হ্যামিল্টন থিওরেম কিন্তু খুবই সোজা যদি করো। তো এখান থেকে ওরকম ডাইরেক্ট একটাই 5 নাম্বারের প্রশ্ন থাকবে যদি থাকে। আর কি থাকতে পারে? আর আছে হচ্ছে সিমেট্রিক, কিউ সিমেট্রিক, এইগুলো আছে। আর আপাতত যেগুলো আছে আলাদা, তো সেখানে তোমরা দেখতে পাবে আচ্ছা। এরপর এই দুটোই হচ্ছে তোমাদের ভালোভাবে জানতে হবে। এগুলো ছাড়া তোমরা যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে অর্থোগোনালাইজেশান, ডায়াগোনালাইজেশান, এই প্রসেসগুলো তোমাদের জানতে হবে। ডায়াগোনালাইজেশান, এই প্রসেসগুলো তোমাদের কিন্তু জানতে হবে যদি করতে চাও। আর কি আছে দাঁড়াও দেখে নিই। ওকে, আপাতত এইগুলোই রয়েছে। তো মেনলি যেহেতু আমি সাজেশান দিচ্ছি, এর বাইরেও রয়েছে অ্যাকচুয়ালি অর্থোগোনালাইজেশন আছে, ডায়াগোনালাইজেশন আছে, তারপর গ্রাম-স্মিথ প্রসেস রয়েছে। যাদের গ্রাম-স্মিথ প্রসেসটা অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে যাদের CSCIT
আছে, যাদের সিএসসি আইটি আছে তাদের কিন্তু আছে গ্রাম স্মিথ প্রসেস। এই গ্রাম স্মিথ প্রসেসও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাট এখান থেকে যারা নর্মাল করতে চাইছো তারা কোনগুলো করবে, এই আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বের করা শিখে নাও। তাহলে এইখানে আমি ডবল স্টার দিচ্ছি। আর কেইলি হ্যামিল্টন থিওরেম সোজার মধ্যে যেগুলো রয়েছে এইখানে আমি ডবল স্টার দিচ্ছি। তাহলে কোন পোর্শানগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে, কমন টপিক আপাতত কমনটা, তাহলে কি কি দেখলাম? প্রথম হচ্ছে বিটা গামা ফাংশান, তারপর হচ্ছে রোলস থিওরেম, লাগরেঞ্জের এমবিটি থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম, তারপর দেখলাম এল হসপিটাল রুল। তিনটে পোর্শান দেখো, এইটা এই তিনটে বিটা গামা ফাংশান, রোলস থিওরেম, লাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম, এল হসপিটাল রুল হলো তিনটে। আর এইখানে একটা, তাহলে এক দাগের এইটা আর এইটা, টোটাল এইখানে আপাতত তিনটে হলো। আচ্ছা, তারপর একদম নিচে ম্যাক্সিমা মিনিমা, এই যে ম্যাক্সিমা মিনিমাতেও আমি ডবল স্টার করিনি, ডবল স্টার দিয়ে রাখলাম, কারণ এই জিনিসটা সোজা, যদি আসে পরীক্ষায় করতে পারো। ঠিক আছে, এটার অ্যাকচুয়ালি নিশ্চয়তা নেই, এগুলো যেমন নিশ্চয়তা আছে এটার নিশ্চয়তা নেই, বাট এটা কিন্তু খুব সোজা, যদি দেয় আগে এটা টার্গেট করবে। তাহলে এই দুটো এখানে এই পাতায় তাহলে 4টে পেলাম, এখানের 1 দাগ, এখানের 2 দাগ, আর এখানের এই 5 দাগ। আর আপাতত হচ্ছে এখানের 1 দাগ, বিটা অ্যান্ড গামা ফাংশন, রোলস থিওরেম, লাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম, এল হসপিটাল রুল, আর হচ্ছে ম্যাক্সিমা মিনিমা। এবার আসি এই পাতায়, এটা এখানে ম্যাট্রিক্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। এই ম্যাট্রিক্স পার্ট থেকেই মোটামুটি ধরে রাখতে পারো কমসে কম তোমাদের 10 থেকে 20 নম্বর প্রশ্ন কিন্তু আসবে এই ম্যাট্রিক্স থেকে। এখান থেকে 5 থেকে 10 নাম্বার হয়তো আসতে পারে। আর এই আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর আর কেইলি হ্যামিল্টন থিওরেম তো আমি দিয়ে দিয়েছি 5 5 10, আসলে 5 5 5 আসতে পারে, অথবা নাও আসতে পারে, অথবা একটাও আসতে পারে, অথবা অন্য কিছু আসতে পারে। বাট মডারেট তাহলে কী কী পেলাম, এইখানে ওখানে 4টে পেয়েছিলাম, এখানে দেখো তোমাদের কি করতে হবে, প্রাইমারি পার্ট অফ ম্যাট্রিক্স মানে হচ্ছে স্কিউ সিমেট্রিক, অর্থোগোনাল, কাকে বলে টাকে বলে, যেগুলো ছিল 12-এ সেগুলো, র্যাঙ্ক হবে ম্যাট্রিক্স ভালো করে বের করা শিখে নাও। তারপর তারপর কোথায় চলে গেল, ডিটারমিনেন্টের ক্রেমার রুল আমি স্টার মারিনি, বাট এইখানে তিনটেই বিশেষ করে ক্রেমার রুলটা শিখে নাও ভালো করে, ক্রেমার রুল খুব পরীক্ষায় আসে। আর হচ্ছে ল্যাপ্লাস এক্সপ্যানশন মেথড, একটা প্রশ্ন যদি দিয়ে দেয় প্রসেস যে জানবে সে করে দিয়ে চলে আসবে এই দুটো। তাহলে এখান থেকে এই দুটো, আর এখানে হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, কেইলি হ্যামিল্টন থিওরেম। এই পোর্শনটা যদি করতে পারো তোমরা মোটামুটি 70 থেকে, যদি ধরে রাখি 25 থেকে আমি দিয়ে রাখছি, আপাতত কম করেই ধরি 40 বা 45 আমি এরকম দিয়ে রাখছি, এতটা মার্কস কিন্তু তোমরা কভার করে নিতে পারবে। আর ওদিকে সিএতে তোমরা যদি 20-র ওপর নাম্বার পাও, তোমরা ভাবো 100 অলরেডি তোমরা 60% মার্কসের ওপর পেয়ে গেলে, 60% মার্কসের ওপর কিন্তু পেয়ে গেলে। এবার যারা আরও ভালো নাম্বার তুলতে চাও তারা অবশ্যই চেষ্টা করো যে যতটা পারো কভার করা যায়। আমাদের এখানে বিগত 3 মাস ধরে বেশ ভালোভাবেই কিন্তু ক্লাসগুলো সংগঠিত হয়েছে, এবং আমরা যতটা পেরেছি এই সমস্ত ক্লাসের রেকর্ডিং এখনও রয়েছে, সমস্ত ক্লাস কিন্তু করানো হয়েছে। বাট এখন যেহেতু তোমরা ঢুকে করতে পারবে না, সেকেন্ড সেমিস্টারে হয়তো তোমরা যদি কেউ চাও তাহলে ঢুকতে পারো, বাট যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে তাই হয়তো এখন তোমরা আর এই কয়েকদিনের জন্য আর ঢুকে কি করবে, তো যে পোর্শনগুলো ডবল স্টার করে দিলাম, শুধু ডবল স্টারগুলো না, ডবল স্টারগুলো যদি দেখা হয়ে যায় তবে সিঙ্গেল স্টারে এসো, সিঙ্গেল স্টারগুলো দেখা শুরু করো। হ্যাঁ, এবার হচ্ছে এগুলো তো গেল সাজেশান, এবার বলে রাখি পরীক্ষায় স্ট্র্যাটেজিটা বলে রাখি। পরীক্ষার হলে গিয়ে কি করবে, স্ট্র্যাটেজি ভুলেও প্রথমে কি করার চেষ্টা করো, তোমাদের ম্যাকআউটে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, তোমরা যেহেতু প্রথম বর্ষে, ম্যাকআউটে কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট, নিজেদের কলেজে হলেও যে সিসিটিভি ক্যামেরা থাকে এবং বেশ স্ট্রিক্ট অন্যান্য পোর্শনের থেকে, তো তোমাকে নিজেকেই পরীক্ষা দিতে হবে। তো ম্যাকআউটের এইটাই হলো ব্যাপার। এবং এদের আর একটা মুশকিল হলো, এরা যে কোনো একটা পোর্শন থেকে অনেক প্রশ্ন দিয়ে দিতে পারে, 30-35 নাম্বার করে দিতে পারে, সেক্ষেত্রে বেশ মুশকিল হয়ে যায়। তো তোমাদের স্ট্র্যাটেজি হচ্ছে, তোমরা চেষ্টা করবে যে প্রথমে হচ্ছে যে 5 মার্কসগুলো করার চেষ্টা করবে, প্রথমে হচ্ছে যে 5 মার্কসগুলো পারবে বা করতে পারো সেগুলোকে করার চেষ্টা করবে।
5 মার্কস কেন করব, আগে 1 মার্কস কেন করব না? 1 মার্কসের যে এসে কিউগুলো থাকে সেগুলোকে তোমার কি করতে হয় বলো তো, তোমাদের কনসেপ্ট চেক করে করে অঙ্কগুলো দেওয়া থাকে, একদম তুলে বই থেকে কিছু দেবে না। গ্র্যাজুয়েশন লেভেলে বই থেকে তুলে কিন্তু ফটাফট দিয়ে দেয় না, হ্যাঁ উদাহরণ থেকে দেয় বা 5 মার্কসেরগুলো দেয়। সেই জন্য বলছি 5 মার্কসের তোমাদের যদি করা থাকে এগুলো কিন্তু তোমরা এই এক্সাম্পল বা WBUT মার্কের মধ্যে পেয়ে যাবে। তাই 5 মার্কসগুলো কিন্তু করা আগে উচিত। এখান থেকে তুমি যদি 5-6টা করে নাও তুমি কনফিডেন্স পেয়ে যাবে। তারপর তুমি 10 মার্কসেরগুলোয় আসো, এরপর তুমি ওই 1 নাম্বারের 10টা প্রশ্নে আসো। ওখানে তোমাদের কটা আছে টোটাল 10 মার্কস। 10-এ তোমরা যদি 7-8ও পেয়ে যাও, আর এখানে তোমরা যদি 5টা 12টা 13টা 14টা 15টা মতন প্রশ্ন থাকে, তো সেখান থেকে তোমাদের 12টা মতন হয়তো করতে হয়, 12টা করতে হয়, 5 × 60 আর এখানে 10। তো 12টার মধ্যে তোমরা যদি 5টা প্রশ্নও সলভ করতে পারো, 12টার মধ্যে যদি 5টা প্রশ্ন 5 থেকে 6টা প্রশ্ন সলভ করতে পারো 5 থেকে, তো 5-6 5-5-এ 25, 5-6 30, মানে তুমি এখান থেকে 25 থেকে 30 পাচ্ছ, আর এদিকে 30-এ 7-8 পাচ্ছ। তাহলে 25 আর 7-8 তোমাদের হচ্ছে প্রায় 35-এর আশেপাশে নাম্বার অলরেডি কিন্তু চলে যাবে। এবার তোমরা এটাকে চেষ্টা করো 40-এর ওপর নিয়ে যাওয়ার, অর্থাৎ মিনিমাম তোমরা চেষ্টা করো 12টার মধ্যে 8টা প্রশ্ন, 5 মার্কসের 8টা প্রশ্ন সলভ করা। 8টা প্রশ্ন তোমরা যদি সলভ করতে পারো তাহলে কিন্তু তোমাদের বেশ ভালো নাম্বার উঠে যাবে। 8টা প্রশ্ন সলভ করা মানে 8-5-এ 40, 40 আর এদিকে 10-এ তুমি যত পাবে, তো ভাবো তোমাদের বেশ নাম্বার উঠে যাবে। কারণ তোমাদের সিএতে কিন্তু 25-এ বা 30-এ যেটা থাকে, 30-এ হয়তো তোমরা তো ওখানে আবার অ্যাটেন্ডেন্স আছে, তো তোমাদের ওখানে তো প্রায় 25-26 উঠেই থাকবে। তো মোটামুটি তোমরা 100-ই কিন্তু 65-70 নাম্বার অনায়াসে তুলে ফেলতে পারো। ওকে, এই গেল। এবার হচ্ছে চুজ করবে কি করে 5 মার্কস, চুজ করবে 5 মার্কস। এগুলো হচ্ছে নর্মাল 5 মার্কস হচ্ছে অনেক বড় বড় প্রবলেম থাকে 5 মার্কসে দেওয়া থাকে, আবার অনেক ছোট প্রবলেমও থাকে 5 মার্কস দেওয়া থাকে। তো যে প্রবলেমগুলোকে দেখবে যেগুলো পারবে আগে সেট করে নিলে। এবার যে প্রবলেমটা মানে অপেক্ষাকৃত একটু ছোট হবে 5 মার্কসেরই হোক, সবকটাই 5 মার্কসের, সবকটাই 5 মার্কসের। যেমন তোমাকে বললো র্যাঙ্ক বের করো, র্যাঙ্ক বের করে তুমি রুলে ফেললে, তোমার এচলান ফর্ম এলো, তুমি বললে এচলান ফর্মে নন জিরো রো এতগুলো, র্যাঙ্ক বের করে দিলে। এবার তোমাকে দিল গজ এলিমিনেশন মেথড, 2-3 পাতা ধরে হয় কিন্তু প্রসেসটা খুব সোজা, গজ এলিমিনেশন মেথড। তো তুমি গজ এলিমিনেশনটা আগে না করে তুমি আগে র্যাঙ্কটা করে নাও, তারপর তুমি গজ এলিমিনেশন করো। ল্যাপলাস এক্সপেনশন মেথড একটু লেন্দি, প্রথমটা করলে পরপর লাইন অনুযায়ী তুমি শিখে গেলে দেখবে সোজা হয়ে গেল। কেইলি হ্যামিল্টন থিওরেম খুবই সোজা, খুবই সোজা, 5 মিনিটে নেমে যাবে, পটাপট বেরিয়ে যাবে। এখানে রোলস থিওরেম, লাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম বা বিটা গামা ফাংশন খুবই সোজা। তেমনি আবার যদি সারফেস টেরিয়াগুলোকে দেখি, এগুলো একটু ছবি টবি আঁকতে হয়, আছে। এল হসপিটাল রুল, উদাহরণটা ঠিকভাবে করে যাবে, আর প্রিভিয়াস ইয়ারে দেখবে সব উদাহরণ থেকেই এসছে, ম্যাক্সিমাম মিনিমা উদাহরণ করে যাবে, হয়ে যাবে। তো আলটিমেটলি কি, তার মানে আমাকে এমনভাবে চুজ করতে হবে প্রবলেম, যে প্রবলেমগুলো কী হবে আমাদের, যেটা আগে একটু ছোট সেইভাবে, তারপরে বড়গুলোকে চেষ্টা করবে, এবং তারপরে শেষে গিয়ে 10 মার্কসেরগুলো চেষ্টা করলে করে নিলে। আর যদি বলো হল কালেকশান বা এইসব যদি বলো, তো সেটা কে কতটা পারবে সেটা তাদের দক্ষতার উপর নির্ভর করবে। বাট আমি ইন্ডিভিজুয়ালি যদি বলি, তাহলে বলবো ইন্ডিভিজুয়ালি যা আজকে আমি সাজেশান বা স্ট্র্যাটেজি দিলাম কমন টপিক্সের ওপর, মানে যেগুলো সবার আছে, তো সেখান থেকে তো বলা যেতে পারে যে মোটামুটি তোমাদের এই 70-এ তো 25 থেকে 40-45 নাম্বার উঠেই যাচ্ছে, আর ওদিকে 30-এ তোমরা যদি ভালো নাম্বার স্কোর করে রাখো তো সেটা তোমাদের একটা পজিটিভ। ওকে, তাহলে আজকে আমরা কি করলাম, কমন যে টপিকগুলো সবার আছে সেইগুলোকে নিয়ে আলোচনা করলাম। এর পরের যে একটা ভিডিও আনবো সেখানে সিএসসি আইটির প্রথমে ভেক্টর স্পেসের পোর্শন যেটা বাকি রয়েছে সেটাকে নিয়ে, যেহেতু ছোটো, ওটাকে নিয়ে আগে আলোচনা করে দেবো। তারপরে হচ্ছে নন সিএসসি আইটি যারা আছো, মানে যাদের ইলেকট্রিক্যাল সিভিল যাদের আছে, যাদের অঙ্ক আছে, তাদের কিন্তু খুব দুটো ভাইটাল পোর্শন রয়েছে। একটা হচ্ছে সিকোয়েন্স সিরিজ, আর একটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস, যেখানে চেন রুল ইএটিএ আসতে পারে। এই যা পড়ালাম, ওই যারা নন সিএসসি আইটি আছো, যা পড়ালাম এই পুরোটাই মানে পুরোটাই এই নাম্বার যা বলছি 25, 40, 45, এই পুরোটাই নন সিএসসি আইটিদের ক্ষেত্রে কিন্তু কমে যেতে পারে, 25-এর নিচে 20 হয়ে যেতে পারে। কেননা ওই দুটো পোর্শন এত ভাইটাল, ওখান থেকেই তোমাদের কিন্তু 40-45 নাম্বার
প্রশ্ন দিয়ে দিতে পারে। আগের বছর যদি ভালোভাবে প্রশ্ন দেখো বিগত বছরের মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস থেকে চেন রুল বলো বা ইমপ্লিসিট ফাংশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা বলে দেবো ওটা পরের ইয়েতে, ওখান থেকে কিন্তু খুব প্রশ্ন আসতে পারে। তো সাজেশান দিচ্ছি ঠিকই, বাট সাজেশান কিন্তু হাফ হলো, সাজেশান আজকে এখানে হাফ শেষ হলো, পরের হাফ কিন্তু বাকি রইবে। তো পুরোটা মিলিয়ে সাজেশান তৈরি হবে। স্ট্র্যাটেজি দিয়ে দিলাম, তো তোমরা ভালো করে প্রিপারেশান নাও, সামনেই পরীক্ষা, আর চেষ্টা করো ভালোভাবে নাম্বারটা তুলে সেকেন্ড সেমিস্টারে ওটা। এবার বলে রাখি, সেকেন্ড সেমিস্টারে কিন্তু অত টাইম পাবে না ফার্স্ট সেমিস্টারের মতন। আমাদের এই ফার্স্ট সেমিস্টারে কিন্তু ডিসেম্বর অবধি পরীক্ষা হওয়ার কথা ছিল, ডিসেম্বরে পরীক্ষা হয় মেনলি, বাট ওটাকে টেনে 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 ফেব্রুয়ারিতে নিয়ে এসছে। তার মানে বোঝো একটা বছর পূরণ করতে গিয়ে তোমার ডিসেম্বরটাকে টেনে যখন ফেব্রুয়ারিতে নিয়ে আসবে, তো ভাবো তখন তোমার সেকেন্ড সেমিস্টারটাকে কমাতে হবে। তার মানে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে উঠে কিন্তু তোমরা কিন্তু ফাঁকি দিও না কেউ, যতটা সম্ভব সিলেবাসটাকে কভার করার চেষ্টা করো। 3-4 মাসের মধ্যেই পরীক্ষা হয়তো হয়ে যাবে, 5 মাসের মধ্যে। তো তো আর কি বলবো, তো তোমরা এটাই চেষ্টা করো যে ভালোভাবে অন্তত ফার্স্ট সেমের পরীক্ষাটায় ভালোভাবে নাম্বারটা তুলে রাখা, যেহেতু অনেকটা টাইম পেয়েছো, দিয়ে সেকেন্ড সেমিস্টারটায় আসো। তো তারপর পরে দেখা যাবে কি হলো না হলো, বাট সেকেন্ড সেমিস্টারে কিন্তু ফার্স্ট সেমিস্টারের থেকে বেশি লেবার দিতে হবে, এটাই যা বলার। ওকে, তো আজকের ক্লাস এত দূরই। থ্যাংক ইউ।